তাহলে এবার হলো এস্কেপ ভেলোসিটির উপর প্রবলেম। একটা প্রবলেম আছে এখানে, তাহলে এই প্রবলেমটা দেখা যাক। একটি গ্রহাণু অ্যাস্টেরয়েড পৃথিবীর সাপেক্ষে 12 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে পৃথিবীর দিকে আসছে। তার বেগ 12 কিলোমিটার প্রতি সেকেন্ড। যখন সেটি পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধের 12 গুণ দূরত্বে আছে। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রভাব উপেক্ষা করে গণনা করো গ্রহাণুটির বেগ কত হবে পৃথিবী পৃষ্ঠে আঘাত করার ঠিক পূর্বে। তাহলে এই রকম যদি কোনো প্রবলেম আসে, যেখানে বেগ আছে, দূরত্ব, এই টাইপের প্রবলেম, এখানে একটাই রাস্তা আমার কাছে, কনজারভেশন অফ এনার্জি। যেভাবে আমরা ডিডাকশনটা করেছিলাম এস্কেপ ভেলোসিটির রাশিমালা, সেই একই পদ্ধতিতে এটাও করতে হবে। তাহলে কিভাবে করব এটা? তাহলে ইনিশিয়ালি আমার যেটা করতে হবে, আচ্ছা দেওয়া আছে কি কি দিয়ে দিয়েছে, পৃথিবীর ভর দিয়ে দিয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আর জি এর মান তো আছেই। গ্রহাণুটির ভর আমি এম ধরেছি, পৃথিবীর ভর এমই এবং পৃথিবীর ব্যাসার্ধ আরই। তাহলে এখান থেকে কি হবে, একই কনজারভেশন অফ এনার্জি আস্তে আস্তে করি। তাহলে যখন দূরে আছে ইনিশিয়ালি, প্রাথমিকভাবে কোথায় আছে, কোথা থেকে আমরা হিসাবটা শুরু করছি, যখনও পৃথিবীর কেন্দ্র থেকে 10 গুণ, পৃথিবীর ব্যাসার্ধের 10 গুণ দূরত্বে আছে, তাহলে 10 RE দূরত্বে আছে। তাহলে তখন তার মোট শক্তি কি কি থাকবে, কাইনেটিক এনার্জি থাকবে 12mv², VI যেটা দিয়ে দিয়েছে 12 কিমি, পরে মানটা বসাচ্ছি। আর কি আছে, পোটেনশিয়াল থাকবে, নেগেটিভ হবে অবশ্যই, পৃথিবীর আকর্ষণ বল আছে। তাহলে জি এমই এম বাই দূরত্ব 10 RE। এবার পৃথিবী পৃষ্ঠে আঘাত করার ঠিক পূর্বে তার মোট শক্তি কত, 12mvf², ফাইনাল ভেলোসিটি। আর তার সাথে কি থাকবে, তার পোটেনশিয়াল এনার্জি। এখন দূরত্বটা কি, জাস্ট হিট করবে, তার মানে জাস্ট সারফেসে পৌঁছে গেছে, তার মানে দূরত্বটা শুধুমাত্র পৃথিবীর ব্যাসার্ধটা। শক্তির সংরক্ষণ সূত্র ব্যবহার করে ফেলি। তাহলে এটা হলো আমার ফাইনাল, পৃথিবী যেই মুহূর্তে পৃথিবী পৃষ্ঠকে আঘাত করছে, আর এটা হলো ইনিশিয়াল, যখন আমরা হিসাবটা শুরু করছি। তাহলে এখান থেকে ভিএফ, এটা ভিআই, এই সাইডে নিয়ে এলাম। তাহলে ভিএফ করে 2gm/RE কমন নিলাম, নিয়ে 1 - 1/10, ভ্যালুগুলো দিয়েছে 12 কিন্তু কিলোমিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, 2gm, জি এর ভ্যালুটা, এম পৃথিবীর ভর, আর তার সাথে ব্যাসার্ধ নিচে, আর এটা কি হবে 0.9। এই ক্যালকুলেশনটা করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো এইটা, তার মানে 16 কিমি প্রতি সেকেন্ড। তার বেগটা মানে খুব কম নয়, তার মানে এটা ভালো, খুব মানে অনেকটাই ক্ষতি করতে পারে। তাহলে একটি গ্রহ বি এর ঘনত্ব গ্রহ এ এর তুলনায় 4 গুণ এবং ব্যাসার্ধ গ্রহ এর অর্ধেক। তার মানে দুটো গ্রহ আছে এ আর বি, গ্রহ এর তুলনায় বি এর ঘনত্ব এর তুলনায় 4 গুণ, ব্যাসার্ধ অর্ধেক। যদি এ গ্রহতে একটি বস্তুর মুক্তিবেগ 12 কিমি প্রতি সেকেন্ড হয়, তবে বি গ্রহতে মুক্তিবেগের মান নির্ণয় করো। তাহলে এখানে সবার প্রথম আমার রিলেশনটা কাদের মধ্যে চেয়েছে, রিলেশনটা কিন্তু ডেন্সিটি আর রেডিয়াসের মধ্যে দিয়েছে উইথ এস্কেপ ভেলোসিটি। তাহলে আমি যে ফর্মটা জানি তাকে আগে কনভার্ট করতে হবে
এই প্যারামিটারগুলোর রেসপেক্টে ঘনত্ব আর ব্যাসার্ধ তো থাকেই ঘনত্বে। ব্যাপারটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, অতটা এটা হলো আমাদের যে এক্সপ্রেশনটা মুক্তিবেগের, যেটা আমরা জানি বা যেটা আমরা ডিডিউস করেছি। তাহলে এই এমের জায়গায় কি হয়, ভলিউম ইন্টু ডেন্সিটি, ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি হলে তাহলে ভলিউমটা কত পাবো, মাসটা কত হবে, ভলিউম ইন্টু ডেন্সিটি, এটাই করেছি, ভলিউম ইন্টু ডেন্সিটি ওটাই করলাম। তাহলে 4/3 পাই আর কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে ক্যালকুলেশন করে আসছে এইটা। এটা আরেকটা রিলেশনশিপ, এটা মনে রাখলেও আমরা রাখতে পারি। যাক, এবার আমাকে প্রপোর্শনাল জিনিসটা দেখলেই হবে, বাকি তো আমরা ডিভাইড করলে তো কেটেই যাবে। তাই আমরা যেগুলো পরিবর্তন হচ্ছে তাদের সাথে প্রপোর্শনালিটি রিলেশনটা দেখলাম, আর রুট রো। তাহলে এবার ভিইর জন্য বাই ভি এর জন্য ভি যা প্রপোর্শনাল হবে, এখানেও √8/3 জি আসবে, এখানেও √8/3 জি আসবে, কেটে যাবে। তাই ইকুয়াল টু সাইন দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে এটা হলো বি এর রেসপেক্টে লিখলে, এটা হলো এর রেসপেক্টে লিখলে। এবার কি বলেছে, আমাদের রিলেশনশিপ যা দিয়েছে সেগুলো আস্তে আস্তে বসাই। একটি গ্রহ বি এর ঘনত্ব গ্রহ এ এর তুলনায় 4 গুণ। তাহলে 4 গুণ বি এর ঘনত্ব 4 গুণ, এবং গ্রহ এর অর্ধেক, তাহলে বি এর ব্যাসার্ধ অর্ধেক, তাহলে আর এ বাই 2। তাহলে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 1, অর্থাৎ ভি বি আর ভি এর সমান হয়ে যাচ্ছে মুক্তিবেগ। তাহলে 12 কিমি প্রতি সেকেন্ড। এটা একটা প্রবলেম গেল। এর পরের প্রবলেমটা দেখি, এটা 3 হবে। তিন নম্বর প্রবলেম। আচ্ছা, দুটি নক্ষত্রের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 10 এ, নক্ষত্র দুটির ভর যথাক্রমে এম ও 16 এম এবং তাদের ব্যাসার্ধ যথাক্রমে এ ও 2 এ। এম ভরের একটি বস্তুকে বড় নক্ষত্রের পৃষ্ঠ থেকে সরাসরি ছোট নক্ষত্রের দিকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ বেগ ন্যূনতম কত হলে বস্তুটি ছোট নক্ষত্রের পৃষ্ঠে পৌঁছাবে? জি, এম ও এ এর সাহায্যে নিক্ষেপ বেগের রাশিমালা নির্ণয় করো। অনেকগুলো কথা আছে এবং এটাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তাহলে কি বলেছে, দুটো নক্ষত্র আছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10 এ, ভর দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। তাহলে এবার একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এর ছবিটা আগে এঁকে নিতে হবে। তো ছবিটা আঁকলে এইরকম দাঁড়াচ্ছে, যা যা আছে সেগুলোই লেখা হয়েছে। এইটা হলো বড় গৌণ নক্ষত্রটা, এটা হলো ছোট নক্ষত্রটা। এবার এখানে এদের কেন্দ্রের মধ্যে দূরত্ব কত বলেছে, 10 এ। এটা হলো বড়টা বলেছে 16 এম আর ছোটটা বলেছে এম। এবার এদের ব্যাসার্ধ 2 এ আর এ। এখন এখানে একটা কনসেপ্ট লাগবে যে এর মধ্যে কি হচ্ছে। এর মধ্যে এক একটা জায়গায় দেখা যাবে যে, আমি যদি দেখাই তাহলে আমার এইটা হলো আমি এদের সেন্টারগুলো ড্র করছি। তাহলে এই ধরে নিলাম প্রথম গ্রহটা এখানে শেষ, এইখানে, আর পরের গ্রহটা এখানে। তাহলে আমাকে তো গ্রহ দেখলে হবে না, আমি যদি এই লাইন বরাবর দেখি, চিন্তা ভাবনা করি, তাহলে এইখানে বিভিন্ন জায়গায় এই দিকে টানও বর্তমান, আবার এই দিকে টানও বর্তমান। তাহলে এর দিকে আকর্ষণ করতে চাইবে, এইটা হলো আমার একটা গ্রহ, আর এটা হলো আরেকটা গ্রহ, এটা 1, এটা 2, কেন্দ্রগুলো দেখাচ্ছি। তাহলে এদিকেও আকর্ষণ হবে, এদিকেও আকর্ষণ হবে। এরকম প্রতিটা বিন্দুতে দুটো গ্রহের বা দুটো নক্ষত্রের যা হয়
এবার এবার আমাকে বার করতে হবে, তার মানে প্রতিটা জায়গাতেই দুটো গ্রহের দ্বারা টান আছে। আমাকে কি করতে হবে? আমাকে এই গ্রহ থেকে ওই গ্রহতে বস্তুটাকে পাঠাতে হবে। তাহলে এখানে এই লাইন জয়নিং দ্য সেন্টার অফ অফ দ্য স্টার্স, এখানে আমি একটা পয়েন্ট পাবো এমন, যেখানে এখানে দুজনের যে টানটা একে অপরকে কি করবে, ব্যালেন্স করে দেবে। এই জায়গাটাই এখানের অঙ্কটার মানে প্রাণকেন্দ্র আর কি। এইটা ধরতে পারলেই হয়ে যাবে। তাহলে কি লিখেছি, ধরা যাক বড় নক্ষত্রটি থেকে এক্স দূরত্বে অবস্থিত পি বিন্দুতে দুটি নক্ষত্রের জন্য ক্রিয়াশীল মহাকর্ষীয় প্রাবল্য পরস্পরকে প্রশমিত করে। মানে যে বলে এ টানছে, সে বলে এও টানছে। তাহলে কি হবে? তাহলে প্রাবল্যের ফর্মুলা আমরা পড়েছিলাম, জি এম ইউনিট মাস ধরে নেওয়া হয়, তাই এম ইন্টু 1/x²। তাহলে অন্যটার থেকে কত হবে, জি এম বাই 10a-x, তাহলে এইটুকু পড়ে থাকবে 10a-x এর হোল স্কোয়ার। তাহলে এইটা কি হতে হবে, এইটা একে অপরকে মানে একে অপরের ইকুয়াল হতে হবে। তাহলে আমি কি পাবো, এমন একটা পয়েন্ট পাবো যেটা আমি পি ধরেছি, সেই পয়েন্টে আমার ইন্টেন্সিটিটা 0 হয়ে যাবে। এবার এরপরে যেটা আসছে, সেটা হলো ওখান থেকে ক্যালকুলেশন, এইটা কাটাকুটি করে যে ক্যালকুলেশনটা করলাম, এর পরের লাইনে এটা যে ক্যালকুলেশনটা হলো, তাহলে সেখান থেকে ক্যালকুলেট করে দাঁড়াচ্ছে যেটা, দাঁড়াচ্ছে সেটা হলো x=8a আসছে। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে এবার কি বলছে, বড় নক্ষত্রের পৃষ্ঠ থেকে বস্তুটিকে v0 বেগে নিক্ষেপ করলে যদি বস্তুটি পি বিন্দু অতিক্রম করতে পারে, তাহলে সেখানে দুজনের টান 0। আর যদি পি বিন্দুটাকে অতিক্রম করে, তাহলেই কি হবে, তবেই বস্তুটি অপর নক্ষত্রে পৌঁছে যাবে। কারণ পি বিন্দু অতিক্রম করলেই বস্তুটি ছোট নক্ষত্রের দিকে লব্ধি বল অনুভব করবে। এবার ওখানে তো ছোটটার বেশি প্রাবল্য, তাহলে সে ওকে আকর্ষণ করে নেবে। এবার ক্যালকুলেশনটা অনেক রকমভাবে করা যেত, মানে প্রবলেমটা অনেকভাবে করা যায়। আমি একদম ডিটেল প্রসেস করে যেতে প্রথম দিকে এই কনসেপ্টগুলো মাথায় বসতে হেল্প করে। তাহলে আমাকে এবার কি করতে হবে, আমাকে শক্তি, একই ব্যাপার, শক্তি সংরক্ষণ সূত্র। এখন বড় নক্ষত্রের পৃষ্ঠে বস্তুর স্থিতিশক্তি, কারণ ওইখান থেকে কি হচ্ছে, বস্তুটাকে নিক্ষেপ করা হবে। তাহলে সমান বড় নক্ষত্রের জন্য স্থিতিশক্তি আর ছোট নক্ষত্রের জন্য স্থিতিশক্তি, দুজনেরই জন্য স্থিতিশক্তি থাকবে বস্তুটার উপরে। তাহলে G/m/r, তাহলে বড়টার জন্য G16m, এটা হলো বস্তুর ভর, আর এটা হলো 2a। আর আরেকটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো -Gmm/10a-2a, এই দূরত্বটা। তাহলে এই দুটো ক্যালকুলেট করে এইটা আসছে। এবার বড় নক্ষত্রে তো বস্তুটাকে বেগ দিয়ে ছাড়তে হবে, তাহলে তার প্রাথমিক গতিশক্তি হচ্ছে 12mv02। এবার তাহলে আবার পি বিন্দুতে স্থিতিশক্তি কত হবে, যেখানে প্রাবল্য 0 হয়েছে, তাহলে এই ভ্যালুটা এলো। এবার আমরা তো জানি এই যে পি বিন্দুটা মানে যেটা এক্স দূরত্বে ধরেছি, তার মানটা কত, আমরা x=8 তো বার করে রেখেছিলাম, সেই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে পি বিন্দুতে বস্তু স্থিতিশক্তি
তাহলে স্থিতিশক্তি কত হবে, এইখানে এক্সের জায়গায় মানটা বসিয়ে দিই, এইটে ক্যালকুলেশন করে যেটা এলো। তাহলে এবার পি বিন্দুতে যখন পৌঁছালো তখন তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, ভি হলো পি বিন্দুতে বস্তুর বেগ। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে একই কাজ, বড় নক্ষত্রের পৃষ্ঠে বস্তুর মোট শক্তি, এটা কত ছিল, এইটা ছিল টোটাল পোটেনশিয়াল এনার্জি বড় গ্রহ নক্ষত্রটার জন্য ছোট নক্ষত্রটার জন্য মিলিয়ে, আর এইটা ছিল যে ভেলোসিটিতে ওকে প্রজেক্ট করছি তার জন্য যে কাইনেটিক এনার্জি, সমান সমান পি বিন্দুতে মোট শক্তি, পি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি এতটা বেরিয়েছিল, আর সেই বিন্দুতে যদি ভি বেগ থাকে সেই সময়, তাহলে এটা হলো টোটাল এনার্জি। এবার ক্যালকুলেশনে এইটাকে এদিকে নিয়ে চলে এলাম, আর এটাকে এদিকে নিয়ে গিয়ে এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করে এটা দাঁড়াচ্ছে। এখন পি বিন্দুতে যে বেগ থাকতেই হবে এমন নয়, বি বিন্দুতে যদি বেগ শূন্য যদি আমার হয়ে যায় তাহলে কি হবে, বাকিটা তো ওই ছোট নক্ষত্রটা তো ওকে টেনেই নেবে, তাহলে তখন আবার বেগ বাড়বে, অসুবিধা নেই, কিন্তু পি বিন্দুটাকে অতিক্রম করতে হবে। বেশি থাকলে তো অসুবিধেই নেই, ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তাহলে হাফ এম ভি নট স্কোয়ার গ্রেটার দ্যান, এই ভি গ্রেটার দ্যান জিরো হতে গেলে এটা গ্রেটার দ্যান জিরো হবে, তাহলে এইটা এদিকে নিয়ে এলে এটা এরকম হচ্ছে, তাহলে ভি নট স্কোয়ার এখান থেকে এম কেটে গেল, তাহলে 2 দিয়ে 8 কাটলো, তাহলে এটা হলো 4a, তাহলে ভি নট স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 3a 5gm/a। তাহলে ন্যূনতম নিক্ষেপ বেগ, এটা ন্যূনতম, তাহলে এটা ইকুয়াল টু দিয়ে রিপ্লেস করতে হবে এইটা। আরও শর্ট প্রসেসের রেশিও বার করে আর একটু এলিগেন্টলি করা যায়, কিন্তু যাতে এখন শিখছি, এখন একদম বেসিক থেকে যদি একই জিনিসটা যদি বারবার করা যায় তাহলে খুব বেটার হয়ে যায়।